ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের পাল্টা পদক্ষেপ নিল কানাডা। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ ফের শুরু করল যুক্তরাষ্ট্র। ইরানের তৃতীয় ভূগর্ভস্থ মিসাইল সিটির উন্মোচন। অবসরপ্রাপ্ত জেনারেল ইয়াল জামির ইসরায়েলের পরবর্তী সেনাপ্রধান। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমনই বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। দক্ষিণ ইরানে একটি নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এই সামরিক ঘাঁটিতে ক্রুজ মিসাইল ও দূরপাল্লার অস্ত্র সংরক্ষিত রাখা হয়েছে। সম্প্রতি এই ঘাঁটি পরিদর্শন করেছেন আইআরজিসি প্রধান কমান্ডার হোসেন সালামি ও নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরি। সালামি বলেছেন, এটি ইরানের শক্তির একটি অংশ মাত্র, যা শত্রুদের আরও সঠিক হিসাব নিকাশ করতে বাধ্য করবে। আইআরজিসি কাদর 380 নৌ ক্রুজ মিসাইলও উন্মোচন করেছে। এই মিসাইল 1000 কিলোমিটারেরও বেশি দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। মিসাইলগুলো এন্টি জামিং ক্ষমতা সম্পন্ন। গত এক মাসে এটি আইআরজিসির উন্মোচিত তৃতীয় মিসাইল ঘাঁটি। ইরান বলছে, তাদের মিসাইল কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না। ব্যালিস্টিক মিসাইলকে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিরোধক হিসেবে বিবেচনা করে। ক্যালিফোর্নিয়া থেকে মেক্সিকোতে যাওয়ার প্রধান প্রবেশপথ টিজুয়ানায় সীমান্ত প্রাচীর আবারও নির্মাণ শুরু করেছে আমেরিকা সরকার। এই কর্মসূচি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় স্থগিত করা হয়েছিল। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ আরও কার্যকর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সমালোচকরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন, এটি মানবাধিকার লঙ্ঘন, আমেরিকার অর্থের অপচয়। গাজার চিকিৎসা কর্মীদের প্রতি সংহতি জানাতে বিক্ষোভ করেছে ইতালির রাজধানী রোমে। শনিবার সেখানকার রাস্তায় কয়েক ডজন মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। হেলথ কেয়ার ওয়ার্কস ফর গাজা নামে একটি সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে ব্যানার ও প্ল্যাকার্ড দেখায়। এসব ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল, ফিলিস্তিনি জনগণের প্রতি অপরিসীম ভালোবাসা এবং ডাক্তাররা লক্ষ্যবস্তু নয়। বিক্ষোভকারীরা বলেন, চিকিৎসা কর্মীদের হত্যা, প্রসূতি নারীদের সহায়তা না করা গণহত্যা নির্দেশ করে। সম্প্রতি মুক্ত হওয়া ইসরায়েলি নাগরিকদের স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, এই সপ্তাহের শুরুর দিকে তারা স্পষ্ট করে দিয়েছিলেন যে চুক্তির লঙ্ঘন মেনে নেবেন না। তিনি আরও জানান, গত 2 সপ্তাহে ইসরায়েলের 13 জন পণবন্দী এবং আরও 5 জন থাই নাগরিককে মুক্ত করা হয়েছে, যারা হামাসের কাছে বন্দী ছিল। সকল পণবন্দী যারা এখনও ইসরায়েলে ফিরে আসেনি, তাদের ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য জোর তৎপরতা বজায় থাকবে। এদিকে ইসরায়েলের পরবর্তী সেনাপ্রধান হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়াল জামিরকে নিয়োগ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনীর পরবর্তী প্রধান হিসেবে ইয়াল জামিরকে নিয়োগের বিষয়ে একমত হন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। জামির লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির স্থলাভিষিক্ত হচ্ছেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 দিন পরে গেল 21 জানুয়ারি পদত্যাগ করেন হার্জি হালেভি। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় কানাডা $155 বিলিয়ন মূল্যের আমেরিকান পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন। এই শুল্কের আওতায় থাকবে আমেরিকান বিয়ার, মদ, বোরবন, ফল ও ফলের রস, কমলার রস, সবজি, পারফিউম, পোশাক এবং জুতো। ট্রুডো বলেন, এই পদক্ষেপের মাধ্যমে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য পদক্ষেপের জবাব দিচ্ছে। এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সতর্ক করেছেন, ট্রাম্পের প্রস্তাবিত শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে প্রায় 4 লাখ কর্মী চাকরি হারাতে পারেন। তিনি বলেন, এই শুল্কযুদ্ধ মার্কিন কর্মীদের উপর বিরাট প্রভাব ফেলবে। এই প্রভাব শুধু কর্মসংস্থান নয়, ভোক্তাদের উপরও পড়বে। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর কানাডা ও মেক্সিকো উভয়ই পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ডিআরসি সমর্থনে বিক্ষোভ হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। কয়েকশো বিক্ষোভকারী রুয়ান্ডার M23 বিদ্রোহী গোষ্ঠীকে কথিত সহায়তার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেছে। বিক্ষোভকারীরা ডিআরসির পতাকা হাতে নিয়ে আতশবাজি করেছে। বিক্ষোভকারীরা প্রশ্ন তুলেছেন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র কোথায়? তারা ইউক্রেনকে সাহায্য করতে তাড়াহুড়ো করেছে, কিন্তু কঙ্গোর জন্য কোথায় তাদের সহায়তা? তাদের অভিযোগ, আন্তর্জাতিক
আন্তর্জাতিক সম্প্রদায় সহিংসতার সহযোগী। সম্প্রতি M23 বিদ্রোহীরা কঙ্গোর পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। সংঘাতের কারণে শত শত মানুষ নিহত এবং কয়েক লাখ লোক ঘরবাড়ি হারা হয়েছে। জার্মানি সাধারণ নির্বাচনের প্রাক্কালে নিউ আইজেনবুর্গে অল্টারনেটিভ ফর জার্মানি AfD দলের বিরুদ্ধে বিক্ষোভে সংঘর্ষ হয়েছে। পুলিশ ও প্রতিবাদকারীরা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বলছেন তারা AfD-কে দেখিয়ে দিচ্ছেন তারা এখানে ফ্যাসিস্টদের চান না, তারা তাদের জায়গা AfD-র হাতে নীরবে তুলে দেবেন না। দেশটিতে বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে জনমত জরিপে AfD 22% সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, আর ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU 30% সমর্থন পেয়ে শীর্ষে রয়েছে। এছাড়া চ্যান্সেলর ওলাফ সলৎসের সোশ্যাল ডেমোক্রেটিক SPD 17% সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। স্পেনের ভ্যালেন্সিয়া শহরের গভর্নর কার্লোস ম্যাজনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, গেল অক্টোবর মাসে বিধ্বংসী বন্যার পর ত্রাণ তৎপরতার অব্যবস্থাপনার কারণে এই বিপর্যয় আরও বেশি হয়েছিল। বিক্ষোভকারীরা বৃষ্টির মধ্যেই বিক্ষোভ করে। তারা ব্যানারে গভর্নরের ছবি সহ খুনি শব্দটি লিখে প্রদর্শন করেছে। গেল বছরের অক্টোবরে ডানা নামক ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় 230 জনেরও বেশি মানুষ মারা যান। বিক্ষোভকারীরা মনে করেন এতগুলো মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য কেউ শাস্তি পাবে না, এটা মেনে নেওয়া যায় না। এই বিপর্যয়ের পর দেশব্যাপী বিক্ষোভে গভর্নর কার্লোস মাজন ও স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের পদত্যাগের দাবি ওঠে। দীর্ঘ 9 মাস পর আবারও খুলে দেওয়া হয়েছে গাজার রাফা সীমান্ত ফটক। এটি মিশরের সঙ্গে গাজার সংযোগ স্থাপনের প্রধান পথ। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আহত ও অসুস্থ ফিলিস্তিনিদের উন্নত চিকিৎসার জন্য মিশরে পাঠাতে এই ফটক খুলে দেওয়া হয়েছে। মিশরের উত্তর সিনাই প্রদেশের গভর্নর খালেদ মজওয়ার জানিয়েছেন, রাফা সীমান্ত ফটকটি মিশরীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। ফিলিস্তিনের দিকটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদস্যরা এবং ইউরোপীয় ইউনিয়নের একটি দল দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।